বাংলাদেশের গণমাধ্যমের বিরুদ্ধে বহু অভিযোগের সঙ্গে আরেকটি অভিযোগ যোগ হয়েছে। পরিমণি ইস্যুটিকে গণমাধ্যম কেন এত গুরুত্ব দিয়ে উপস্থাপন করছে। পরিমণি ইস্যুটি সামনে আনা হয়েছে, বিরোধী দল যেভাবে অভিযোগ করেছে যে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য করোনা মহামারী মোকাবেলা করতে পারছে না বলে সরকার পরিমণি ইস্যু বা মাদকের বিষয় সামনে এনেছে। এটি বিরোধী দল অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে। আবার সাধারণ জনমানুষ গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করছে তারা করোনা মহামারী মোকাবেলায় সরকারের যে অজবরল অবস্থা, ভ্যাকসিন নিয়ে বা টিকা নিয়ে যে অবস্থা চলছে, সেই বিষয়গুলোকে এতটা গুরুত্ব না দিয়ে পরিমণি ইস্যুটিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করছে। অর্থাৎ পরিমণি ইস্যু নিয়েই মিডিয়া পড়ে আছে, অন্য কোনো বিষয় মিডিয়া গুরুত্ব দিচ্ছে না। এই অভিযোগটি একেবারে যে সত্য নেই বা সত্য আছে সেই আলোচনায় যাব না, কিন্তু এই জায়গাটিতে আমাদের বক্তব্য হবে সাধারণ জনমানুষের কাছে একটু বিবেচনা বোধকে কাজে লাগিয়ে ভেবে দেখার জন্য যে পরিমণি ইস্যুটি একেবারেই গুরুত্বহীন না আমাদের জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নাগরিকদের যে বেঁচে থাকার যে অধিকার দিয়েছে, নির্বিঘ্নে জীবনযাপনের যে অধিকার দিয়েছে, নাগরিক হিসেবে যে অধিকার দিয়েছে, পরিমণি ইস্যুটির ক্ষেত্রে সেই অধিকার খর্ব হচ্ছে কি না এখানে বলে রাখা দরকার। যে আইন অনুযায়ী একজন নাগরিক যে সুবিধা ভোগ করবে, যে অধিকার ভোগ করবে, সেই অধিকারটি পরিমণি ইস্যুতে নাগরিক হিসেবে বঞ্চিত হবার মতো প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা। এখানে একই সঙ্গে একথাটিও বলে রাখা দরকার যে আইন যেমন অধিকার দিয়েছে, আবার আইনই অনেকগুলো কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে, বেআইনি ঘোষণা করেছে বা নিষিদ্ধ ঘোষণা করেছে। আইন অনুযায়ী বেআইনি বা নিষিদ্ধ ঘোষিত কোনো কর্মকাণ্ড আমরা কেউই করতে পারি না, তার পক্ষে কোনো কথা বলছি না। কিন্তু পরিমণি ইস্যুর ক্ষেত্রে নাগরিক হিসেবে নাগরিকের যে জীবনযাপন, বেঁচে থাকার অধিকার, নাগরিক অধিকার, সেই অধিকারের জায়গাগুলোর প্রশ্ন যেহেতু সম্পৃক্ত, সেই কারণে পরিমণি ইস্যুটি গণমাধ্যমে গুরুত্ব পাওয়ারই কথা, গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছেও। কিন্তু প্রশ্ন যে জায়গাটাতে, সেই জায়গাটি হচ্ছে গণমাধ্যম সেই গুরুত্বের জায়গাটি উপস্থাপন করছে নাকি গণমাধ্যম এক ধরনের সৃজনশীল গল্প লেখা প্রতিযোগিতায় মেতে আছে। সবাই না হলেও অনলাইন পোর্টাল সহ অনেকের বিরুদ্ধে, গণমাধ্যমের বড় অংশটির বিরুদ্ধে অভিযোগ যে তারা এক ধরনের গল্প প্রচার করছে, যে গল্পটি তারা বিভিন্ন সূত্র থেকে পাচ্ছে, যে সমস্ত সূত্রের কোনো ভিত্তি নেই, সেই সমস্ত গল্পের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম গল্প প্রচার করছে। কিন্তু পরিমণি ইস্যুটি যে জায়গাটিতে গুরুত্বপূর্ণ নাগরিকের অধিকার, সেই জায়গার প্রশ্নগুলো গণমাধ্যম সেইভাবে তুলছে বলে মনে হচ্ছে না, দৃশ্যমান হচ্ছে না। যেমন ধরুন বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে এলিট বাহিনী র্যাবের জঙ্গিবাদ নিয়ন্ত্রণের ক্ষেত্র সহ আরও বহুবিধ ক্ষেত্রে র্যাব কাজ করে থাকে। সেই জায়গাটি র্যাব যে প্রক্রিয়াতে কাজ করে, একটি জঙ্গি বিরোধী অপারেশন বা জঙ্গিদের গ্রেপ্তার বা জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন পরিচালনার ক্ষেত্রে র্যাব যে প্রক্রিয়াতে অভিযান পরিচালনা করে, পরিমণির বাড়িতে যখন বা পরিমণির ফ্ল্যাটে যখন অভিযান পরিচালনা করা হলো, তখন র্যাব ঠিক একই রকম গুরুত্ব দিয়ে বেশ বড় আয়োজনে অভিযান পরিচালনা করলো। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বা 8:15 পর্যন্ত 4 ঘন্টারও বেশি সময় ধরে র্যাব পরিমণির বাড়িতে অভিযান পরিচালনা করলো। সেখানে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। র্যাব হয়তো তদন্তের জায়গাতে এখন পর্যন্ত কোনো কিছু প্রকাশ করেনি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সেটাই প্রচার করেছে। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ বলতে কি, আজকে পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম সেই জায়গাটিতে কোনো ধারণা দিতে পারেনি। এখন পর্যন্ত আমরা দেখছি সুনির্দিষ্ট অভিযোগ বলতে পরিমণির বাড়িতে মদের বোতল বা কিছু মাদক আছে, সেই বিষয়টি সামনে এসেছে। এর বাইরে সুনির্দিষ্ট অভিযোগ কি, সেই প্রশ্নটি আমরা করতে পারিনি, সেই বিষয়টি আমরা সামনে এনে উপস্থাপন করতে পারিনি। এটা গণমাধ্যমের একটি বড় রকমের দুর্বলতা। আবার পরিমণির বিষয়টি এখন বিচারাধীন, তিনি জামিন পাবেন কি পাবেন না, এই জায়গাটি আদালতের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু জামিন যেহেতু মানুষের নাগরিক অধিকার, কিন্তু সেই জায়গাটিতে যে সমস্ত যুক্তি দিয়ে তার জামিনের বিরোধিতা করা হয়েছে, সেই যুক্তিগুলো নিয়ে গণমাধ্যম, আদালতের বিষয় বলছি না, কিন্তু সেখানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে হাজির হতে পারেনি। যেমন জামিন বিরোধিতার যুক্তিতে বলা হয়েছে যে পরিমণিকে আরও রিমান্ড দরকার, রিমান্ডে নেওয়া দরকার 6 দিন, 4 দিন আর 2 দিন, 6 দিন রিমান্ডে নিয়েছে। সেখানে পরিমণি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কিন্তু পরিমণি কী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে? পরিমণির বাড়িতে মাদক পাওয়া গেছে, মাদক কেন্দ্রিক বা মদের বোতল কেন্দ্রিক তথ্য, তার বাইরে আর কি তথ্য? এর বাইরে একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সেখানে কারা যাতায়াত করতেন, তার এই মাদক ব্যবসার, মাদক কেন্দ্রিক কর্মকাণ্ডের সঙ্গে আর কারা সম্পৃক্ত, সেই বিষয়গুলো অনুসন্ধান করা দরকার। একই সঙ্গে যদি আমরা পুলিশ কমিশনারের বক্তব্য লক্ষ্য করি, তাহলে আমরা দেখব কিন্তু সেখানে কিন্তু তিনি বলছেন পরিমণির বাড়িতে কারা যেতেন, কি করতেন, এই সমস্ত মানুষের তালিকা করার কথা যেটা বলা হচ্ছে, সেই তালিকা কিন্তু করা হচ্ছে না। কিন্তু গণমাধ্যম সেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, কি সেই গুরুত্বপূর্ণ তথ্য, সেই জায়গাটিতে নিজস্ব কোনো অনুসন্ধান করতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও এরকম কোনো তথ্য হাজির করতে পারেনি। পরিমণির কেসটির সঙ্গে আরেকটি কেসের তুলনামূলক আলোচনা হওয়ার সুযোগ আছে, সেটি হচ্ছে হাজী সেলিমের সন্তান ইরফান সেলিম। ইরফান সেলিমের ক্ষেত্রে
তার বাড়িতে অপারেশন চালিয়ে, সেটিও র্যাব অপারেশন চালিয়েছিল। সেই অপারেশনের সময় অনেকগুলো অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছিল, সেখানেও মাদক উদ্ধার হয়েছিল, সেখানে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছিল, সেখানে অবৈধ ড্রোন ব্যবহারের, অবৈধ ওয়াকিটকি ব্যবহারের অভিযোগ উঠেছিল। খেয়াল করে দেখবেন, র্যাব অভিযান চালিয়েছিল, র্যাব সেখানে এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে এনেছিল, মাদক উদ্ধার করেছিল, তাৎক্ষণিকভাবে একটি দণ্ডেরও ব্যবস্থা করেছিল ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে পুলিশ যখন সেই কেসটি তদন্ত করতে যায়, তখন কিন্তু সেই সমস্ত মাদক উদ্ধার থেকে শুরু করে যা যা উদ্ধার হয়েছিল কোনো কিছুই কিন্তু পুলিশের তদন্তে প্রমাণিত হয়নি। পুলিশের তদন্তে যেটা বলা হয়েছিল যে মাদক বা অস্ত্র বা অন্যান্য জিনিসপত্র তার বেডরুমে পাওয়া যায়নি, পাশের রুম থেকে পাওয়া গেছে। যেহেতু ইরফান সেলিম একজন রাজনীতিবিদ, সেখানে নানা রকমের মানুষের যাতায়াত করেন, অন্য কেউ সেটি রেখে থাকতে পারেন, গেস্ট রুমে পাওয়া গেছে, অন্য কোনো অতিথি এসে রেখে থাকতে পারেন, সেই কারণে এই দায় তার উপরে পড়ে না, যে কারণে ইরফান সেলিমের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করা যায়নি। একই রকম যুক্তি আসতে পারে পরিমণির কেসের ক্ষেত্রেও, কী হবে আমরা জানি না, হয়তো যুক্তি আসতে পারে এরকম, পরিমণি একজন নায়িকা, তার বাড়িতে অনেক মানুষের যাতায়াত, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্রের অভিনয় শিল্পী, তার বন্ধু, আরও বহু মানুষ সেখানে যাতায়াত করেন। তো সেই ক্ষেত্রে পরিমণির কেসের ক্ষেত্রে যদি ইরফান সেলিমের কেসের ঘটনার উদাহরণটি সামনে আনা হয়, তাহলে এই কেসটির ক্ষেত্রে এই যে মাদকের কথা বলা হচ্ছে, র্যাব বলেছে মাদক উদ্ধার করা হয়েছে, পরিমণির পক্ষ থেকে বলা হয়েছে এটা একটি ষড়যন্ত্র। কোনটা সত্যি আমরা সেটা জানি না, নিশ্চয়ই র্যাব অসত্য বলছে না, কিন্তু সেটা পুলিশি তদন্তে প্রমাণ হবে কিনা তারপরে গিয়ে বোঝা যাবে যে এটা আসল ঘটনাটা কি। ইরফান সেলিমের ক্ষেত্রে র্যাব যা বলেছিল পুলিশি তদন্তে তা প্রমাণ হয়নি, পরিমণির ক্ষেত্রে র্যাব যা বলেছে পুলিশি তদন্তে তার প্রমাণ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে পরিমণির বিষয়টি আসলে কি, আসলে মাদক উদ্ধার করা হলো কি হলো না, বা যে মাদক উদ্ধারের কথা বলা হচ্ছে সেটা আইনি তদন্তে প্রমাণ করা গেল কি গেল না। তো ইরফান সেলিমের ক্ষেত্রে যা ঘটেছে সেটা তো আইন অনুযায়ী ঘটেছে, আমরা তো এখানে বলতে পারবো না যে এটা আইন অনুযায়ী হয়নি। বাংলাদেশে যা কিছু ঘটে সেটা তো আইন অনুযায়ী ঘটে। কারণ এই যে হত্যা প্রচেষ্টা মামলা, দুই ভাই শিকদার, দুই ভাই, তারা যে দুইজন ব্যাংক কর্মকর্তাকে, অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংক যারা পরিচালনা করেন তাদেরকে যে হত্যা প্রচেষ্টা এবং স্বাক্ষর নেওয়ার জন্যে যে নিপীড়ন তাদের উপরে চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল, যে অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল সেই অভিযোগটিও আমরা দেখলাম যে দুই পক্ষের সমঝোতা হয়েছে, পুলিশ প্রতিবেদন দিয়েছে, যেহেতু দুই পক্ষের সমঝোতা হয়েছে পুলিশ প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদন আদালত গ্রহণও করেছে, তার মানে এটিও আইন অনুযায়ী হয়েছে। তার মানে বাংলাদেশে হত্যা প্রচেষ্টা মামলাও আদালতের বাইরে বা পুলিশি তদন্তের বাইরে ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে আপোষ মীমাংসার সুযোগ আছে। এটি এই দুই শিকদার ভাইয়ের ঘটনার ক্ষেত্রে আমরা একটি দেখলাম, সুতরাং এটিও আইন অনুযায়ী হয়েছে, এইখানেও কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। আবার পরিমণি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ধর্ষণের, এবং পরবর্তীতে তার নামে তিনি যে মামলা করেছিলেন, সেই ব্যবসায়ী নাসির, বোট ক্লাবের ব্যবসায়ী নাসিরের বাড়িতে যখন পুলিশ অভিযান চালায় তখনও আমরা দেখেছিলাম মাদক উদ্ধার হয়েছিল। তো সেই মাদকের মামলাটি এখন আবার সেই মাদকের মামলার যিনি তদন্ত করছিলেন ডিবির পুলিশ কর্মকর্তা, তার সঙ্গে পরিমণির যে একটি ব্যক্তিগত সম্পর্ক দেখা গেল, সেই ভিডিও ভাইরাল হলো, সব কিছু মিলিয়ে কোনটা যে আইন আর কোনটা যে আইন নয়, কতটুকু অপরাধ কতটুকু অপরাধ নয়, পুলিশ কমিশনার যেমন বলেছেন ওই যে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড করে, একটা প্রাপ্তবয়স্ক নরনারী যদি সম্মতির ভিত্তিতে কোথাও একটা সম্পর্কে জড়ায়, তাহলে পুলিশের পক্ষ থেকে 100 টাকা জরিমানা ছাড়া আর কোনো কিছু করার নেই। এখন ওই পুলিশ কর্মকর্তার কতটা অপরাধ, পরিমণির কতটা অপরাধ, নাসিরের বাড়িতে যে মাদক উদ্ধার হলো, মদের বোতল উদ্ধার হলো, সেই মামলাটির কী অবস্থা হবে, পরিমণির বাড়িতে যে মাদক উদ্ধার হলো সেই মামলাটির কী অবস্থা হবে, এই বিষয়গুলো আমাদের দেখার ব্যাপার আছে। এবং এর সঙ্গে সাধারণভাবে জনজীবনের নিরাপত্তার একটি ব্যাপার আছে। ক্ষমতাবান হলে এক আইন, আর ক্ষমতাবান না হলে আর এক আইন কিনা, সেটি এই ক্ষেত্রে দেখার ব্যাপার আছে। সেক্ষেত্রে তদন্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার বাইরে গণমাধ্যমের দায়িত্ব আছে এই সমস্ত ঘটনাগুলো, যে কথাগুলো বললাম, সেই সমস্ত ঘটনাগুলো পর্যবেক্ষণ করা, অনুসন্ধান করা, সাধারণ জনমানুষের সামনে উপস্থাপন করা। অসমর্থিত সূত্রের সংবাদ এনেই যদি আমরা শুধু উপস্থাপন করি, অসমর্থিত সূত্রের সংবাদ এনেই যদি আমরা গল্প প্রচার করি, অসমর্থিত সূত্রের সংবাদ এনেই যদি আমরা মানুষকে তালিকা করা হচ্ছে অমুকের বিরুদ্ধে এই পাওয়া গেছে, তমুকের বাড়িতে এইটা পাওয়া গেছে, বা মানুষের নাম উল্লেখ করে আমরা যদি মানুষের সম্মানহানি করি, তাহলে তো আমাদের সংবাদ, গণমাধ্যমের সংবাদ কেউ বিশ্বাস করবে না। শেষ করি শিল্পীদের একটি কথা বলে। বাংলাদেশের শিল্পী সমাজের বহুবিধ ক্ষেত্রে, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুবিধ ক্ষেত্রে অনেক বড় অবদান আছে। শিল্পী সমাজ, বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যে অবক্ষয় তৈরি হয়েছে, সম্ভবত শিল্পীদের ভেতরেও সেই অবক্ষয়টি তৈরি হয়েছে। নাহলে একসময়ের সারা জাগানো একজন চিত্রনায়িকা যখন বলেন যে সন্ধ্যার পরে মেয়েদের বের হওয়া উচিত নয়, মেয়েদের বের হওয়া বিপজ্জনক, তিনি যখন কাজ করতেন তখন তিনি সন্ধ্যার পরে নাইট শিফটেও কাজ করতেন। এখন বলছেন কাউকে একজনকে সঙ্গে নিয়ে বের হতে হবে, যার কেউ নাই তিনি কি নিয়ে বের হবেন। আর আমরা 50 বছরের বাংলাদেশে কেমন বাংলাদেশ তৈরি করলাম যে একটি মেয়ে সন্ধ্যার পরে বের হতে পারবে না, এবং বের হলে আমরা যারা অপরাধ করছে তাকে দায়ী করবো না, আমরা দায়ী করবো মেয়েটিকে যে তিনি কেন বের হলেন। একজন নারী হয়ে, একজন নায়িকা হয়ে কোনো মানুষ যেরকম করে কথা বলতে পারেন, সেটা সত্যি সত্যি বিস্ময়কর। শিল্পী সমিতির যে অবস্থান, সেটি একই সঙ্গে হতবাক করা, একই সঙ্গে বিস্ময় তৈরি করা। সেটি হচ্ছে পরিমণির বিরুদ্ধে, পরিমণি একজন নায়িকা, পরিমণি এই ইন্ডাস্ট্রির অত্যন্ত খ্যাতিমান নায়িকা, এবং পরিমণির হাতে অনেকগুলো সিনেমা, এবং এখন যে কয়েকজন 2-4 জন ভালো নায়িকা আছেন যাদের সিনেমা মানুষ দেখে, তার মধ্যে পরিমণি একজন। তো সেই পরিমণির বিরুদ্ধে একটি অভিযোগ আসলো, এবং অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই
শিল্পী সমিতি, শিল্পীদের অধিকার দেখার যে সমিতি, সেই সমিতির পক্ষ থেকে পরিমণির সদস্যপদ স্থগিত ঘোষণা করা হলো। শিল্পী সমিতি নিজে কোনো অনুসন্ধান করেনি, শিল্পী সমিতি কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, শিল্পী সমিতি অভিযোগের প্রেক্ষিতে একজন নায়িকাকে সদস্যপদ থেকে তার সদস্যপদ স্থগিত করলো। এটা সম্ভবত একটি কাজ যে শিল্পী সমিতির যে নাগরিকদের অধিকার, শিল্পীদের অধিকার দেখার কথা, তারা সম্ভবত শিল্পীদের অধিকার দেখা ছাড়া আর যা করা দরকার আর সবই করছে। এর আরেকটা বড় কারণ হচ্ছে শিল্পী সমিতির দায়িত্বে যদি প্রতিষ্ঠিত শিল্পীরা না আসেন, প্রতিষ্ঠিত শিল্পীরা যদি না থাকেন, কেউ একজন কখনো কিছু অভিনয় করেছিলেন টুকটাক, তার হয়তো সেই জগতে তেমন কোনো স্থান বা অবস্থান তৈরি হয়নি, এখন তিনি এসে নানাবিধ কারণে তিনি এখন হয়তো শিল্পী সমিতির নেতৃত্বে চলে এসেছেন। তাদের হাতে যদি শিল্পী সমিতি থাকে, শিল্পী সমিতি থাকবে, অফিস থাকবে, শিল্পীদের স্বার্থ রক্ষা হবে না, এফডিসির ভবন থাকবে কিন্তু এফডিসিতে শিল্পীদের স্বার্থ রক্ষিত হবে না। এই যদি বাংলাদেশের অবস্থা হয় তাহলে পরিমণি ইস্যুটিকে গুরুত্বহীন বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা গণমাধ্যমকে অভিযুক্ত করেন যে তারা গল্প প্রচার করছে, তারা সঠিক তথ্য উপস্থাপন করতে পারছে না এই যুক্তিতে, আবার একই যুক্তিতে গণমাধ্যমের উপর আপনারা চাপও তৈরি করেন যে সঠিক তথ্য জানান, আইন যাতে সবার জন্য একরকম হয় এবং নাগরিকের যে সাধারণ অধিকার পাওয়ার কথা সেই অধিকার যেন কেউ বিঘ্নিত করতে না পারেন। এই ইস্যুতে পরিমণি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই গণমাধ্যমে পরিমণি ইস্যুটি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা উচিত, তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা উচিত, কোনোভাবেই গল্প নয়।